নির্বাচনটি আসন্ন, আমরা দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে এখন পর্যন্ত। তারপরও আপনাকে যেভাবে বুলিং করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি যতটুকু দেখছেন বাইরে থেকে কিন্তু আমরা আরও বেশি দেখছি। তো সেই জায়গা থেকে আপনার নির্বাচনী প্রচার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো জানে কিনা, জানলে সেই বুলিংয়ের বিপক্ষে তারা কোনো অবস্থান এখন পর্যন্ত নিয়েছে কিনা, বা আপনি নিজে থ্রেট ফিল করছেন আমরা যতটুকু জেনেছি, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন তারা আপনাকে কোনো ধরনের এখন পর্যন্ত আশ্বস্ত করেছে কিনা? এখন প্রথম কথা হচ্ছে এই যে আমাকে যে বুলিং করতেছেন অনলাইনে, সেটা কিন্তু এখন থেকে না, কিন্তু শুধু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে না, সেটা কিন্তু আমার 5 বছর পর থেকে। আমি শুধুমাত্র ওই যে একটা ইস্যু নিয়ে যখন কথা বললাম যে রাজাকারের প্রশ্ন নিয়ে 15 জুলাই যে শিক্ষার্থী রাজাকার স্লোগান দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমরা তখন নিজেকে রাজাকার দাবি করি নাই, শুধুমাত্র এটা হচ্ছে কি ভিন্ন একটা ধারণার জায়গা থেকে আমি বলেছি। শুধুমাত্র হাসিনার যে ঘৃণ্য যে বাণীটা, সেটাকে আমরা উপেক্ষা করে বলেছি যে আমরা রাজাকার, কিন্তু এই পরিস্থিতির সামনে নিজেকে রাজাকার দাবি করতেছি না। ফাইন, এটার পর থেকে কিন্তু আমাকে যে অনলাইন যে হ্যারাসমেন্টের যে বিষয়টা, যে হ্যারাসের বিষয়টা, সেটা কন্টেস্ট চলমান আছে, সেটা ডাকসুর কেন্দ্র আরেকটু বেশি বেগবান হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তো আমি চিন্তা করছি যে কালকে রেজিস্ট্রেশন আমি দিয়েছিলাম যে আরও তো 3 থেকে 4 দিন বাকি আছে, 3 থেকে 4 দিন আমার নামে কী না কী হয়, যে সিমিলার একটা বিষয় নিয়ে আরও নানানবিধ জলগোলা করতেছে, এই বিষয়ে আমি শঙ্কার মধ্যে আছি। আপনি যেটা বলে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আমরা দেখিনি, কিন্তু বারবার করে শুধুমাত্র আমি যে পুরুষ হিসেবে আমাকে বুলিং করা হচ্ছে, আমার ক্ষেত্রে নাই ধরলাম, নারী প্রার্থীরা আরও বেশি শঙ্কার মধ্যে আছেন। নারী প্রার্থীর বিষয়টা সেন্সিটিভ ইস্যু, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিন্দুমাত্র পদক্ষেপ নেয় নাই, কিন্তু এই জায়গাটা শঙ্কার বিষয়। আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন কিছু আচরণ তারা সেট করে দিয়েছেন, তারা বলেছেন বিভিন্ন পেজের কথা বলেছেন, অথচ দেখেন যে পেজটা বারবার করে অনেক মানুষ কনসার্ন জানিয়েছেন যে ডিউ ইনসাইডার, সেটা পরবর্তী নাম পরিবর্তন করে কিন্তু সেই প্রোপাগান্ডার মাত্রাটা সমানে আছে, শুধুমাত্র নামটা পরিবর্তন করা হচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার মনে হচ্ছে বিন্দুমাত্র কোনো পদক্ষেপ নেন না, কিংবা হচ্ছে কি যারা এগুলো করতেছেন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন। এক্ষেত্রে আমি হচ্ছে প্রশাসনিক বা কোনো পদক্ষেপ নিই নাই, তবে আমার মনে হচ্ছে আইনগতভাবে নেওয়া হচ্ছে, আইনগতভাবে অবশ্যই নিবে, কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমাদের মনোভাব পরিবর্তন আসা উচিত। শুধুমাত্র ভিন্ন মতাবলম্বীর কারণেই অনলাইনে তাকে হচ্ছে এমন ব্যাশিং করবে, তার মানসিক ট্রমার মধ্যে ফেলে দিব। আমরা দেখেছি বিগত সময় ফ্যাসিবাদে আমরা ছাত্রলীগ যে কাজটা করতো, তার বিরুদ্ধে আচরণ করলে, তার মতের বিরুদ্ধে গেলে সে হচ্ছে সরাসরি হিট করতো, আঘাত করতো, হামলা করতো, জেলে পুরে দিত, যেটা আমাদের করেছে। কিন্তু এখন যেটা করতে সেটা হচ্ছে অনলাইনে মারাত্মকভাবে কন্টিনিউয়াসলি বুলিং করতেছে। আমার মনে হচ্ছে জেলে যাওয়াচ্ছে এই বুলিংটার ইফেক্টটা সবচেয়ে বেশি। আমরা শুনেছি, আমরা জানি যে জেনজি বা জেন আলফা যেটি বলি না কেন, তারা হচ্ছে বুদ্ধিদীপ্ত কাজে বেশি কাজে লাগায়, এবং এর আগে আমরা দেখেছি ফিজিক্যাল হিটের যে বিষয়গুলো ছিল ভিপি নুরের ক্ষেত্রে আমরা দেখেছি তাকে অসংখ্যবার মারা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এবার কিন্তু কথার যে তীর সেটি কিন্তু আরও বেশি আহত করছে আপনাদেরকে। সেই জায়গা থেকে আপনি ব্যক্তিগতভাবে আইনগত কোনো উদ্যোগ নেবেন কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে এখন যে পরিস্থিতি, এখন এই পরিস্থিতিতে আইনগত উদ্যোগ নেওয়ার সে সময়টা আমার নাই। আমি মাঠের মানুষ, বিগত সময়তে মাঠে কাজ করে গিয়েছি, নানান বাধা প্রতিবন্ধকতা জেল জুলুম সব কিছু ডিঙ্গিয়ে কিন্তু আমি এই কাজটা করে গেছি। এখন যে সময়টা আছে আমি মনে করি শিক্ষার্থীর বিবেচনা রাখবে, আমি শিক্ষার্থীর পাশে বারবার কাজ যেতে চাই, এই সময়টা আমি অন্য কাজে ব্যয় করতে চাই না, আমি শিক্ষার্থীর পাশে থাকতে চাই, শিক্ষার্থীর পাশে কাজ করে যেতে চাই যে কয়দিনে আসছে। তবে আমার মনে হয়েছে যে যারাই কাজগুলো করতেছেন, যে ঘৃণ্য কাজগুলো করতেছেন, তাদের যে মনোভাবের সদুদয় হবে, আমি মনে করতেছি যে তাদের মনোভাব পরিবর্তন হবে, যে আসলে শুধুমাত্র ভিন্ন মতামতের কারণে তাকে একজন মানুষকে হচ্ছে কি বারবার হ্যারাস করে, তাকে হচ্ছে একজন মানুষকে ট্রমাটাইজ করে দেয়, সে কখনো সুস্থ রাজনীতির কোনো সংস্কৃতি হইতে পারে না। সেটা মনোভাবটা অবশ্যই পরিবর্তন করা উচিত, আমার দিক থেকে তাদের বেশি এগিয়ে আসা উচিত। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে আপনি জেল খেটেছেন, আপনি পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন, ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছেন, সব কিছুর পরও যখন আপনারা এই দেশটাকে স্বাধীন করার জন্য জীবন বিলিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে ছিলেন, সেই আপনি যখন ডাকসু নির্বাচন করছেন, আমরা দেখছি যে আপনাকেও কিন্তু ট্যাগিং করা হচ্ছে। তো এই ট্যাগিংয়ের রাজনীতি কি আসলে বন্ধ হবে না বাংলাদেশে? আসলে দেখেন, এটা আসলে হচ্ছে কোনো দলের কিংবা সংগঠনের সংস্কৃতি, সেটা তার মানসিক বিষয় কিংবা তার স্ট্র্যাটেজিক বিষয়, কৌশলগত বিষয়, তার মনোভাবের বিষয়, আসলে সে কী করবে কী করবে না। কিন্তু আমরা দেখেছি বিগত সময় যারা মাজলুম ছিলেন তারা এখন জালেম হয়ে ওঠার চেষ্টা করতেছেন, হয়তো তারা হচ্ছে কি সরাসরি হিট করতেছেন না, তারা কিন্তু হচ্ছে কি যে অনলাইনে যে ট্যাগিং কিংবা হচ্ছে মোরাল পুলিশিং কিংবা হচ্ছে আপনার যে বুলিং, এগুলো আশ্রয় নিয়েছেন। আমার মনে হয়েছে যে সুস্থ রাজ্যে 24 পরবর্তী যে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা কথা বলতেছি, কিংবা নানান কথা বলতেছেন, আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে। আমাদের হচ্ছে যে সহাবস্থান যে রাজধানী শুরু করেছিলাম শুধুমাত্র হিস্যার মধ্যে বনিবনা না হওয়ার কারণে, যে এই যে মারামারিটা কিংবা মারামারি হচ্ছে অনলাইনে যে মারামারিটা, অনলাইনে কিংবা ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, চরিত্র হনন করা, শুধুমাত্র ব্যক্তিকে না, কিন্তু তার পরিবারকে হুমকি দেওয়া থেকে শুরু করে আমার পরিবারের কাছে গিয়ে বারবার করে হচ্ছে কি হুমকি দিয়ে আসতেছেন বা কথা শোনাচ্ছেন যে আপনার ছেলেকে এগুলো বন্ধ করান। এই সমস্ত কাজ আমি বিগত আমরা দেখিনি, শুধুমাত্র দেখেছি জুলাই মাসে যখন আমি হচ্ছে 9 দফা দিয়েছিলাম, তখন দেখলাম কি ডিবি থেকে শুরু করে ছাত্রলীগের নেতারা আমার পরিবারের কাছে গিয়ে হুমকি দিয়ে এসেছেন। এখন আবার সেটা দেখতেছি যে একটা গোষ্ঠী হচ্ছে আমার আম্মাকেই বলতেছেন যে আপনার ছেলেকে থামান।
আপনার ছেলে কেন এসে কথাবার্তা বলতেছে। আমরা কখনোই ভাবনি 24 পর্যন্ত বাংলাদেশে এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হব। আপনি তো নিজের বোনাস লাইফ, আপনারা তো জীবন ত্যাগ করেই মাঠে নেমেছিলেন যে আমাদের এই জীবন আর জীবিত ফিরবো কিনা সেই আশা আপনাদের মধ্যে ছিল না। এরপরও কি এখন আপনার পরিবার থেকে নিষেধ করা হয় যে বাবা এইগুলো তার যেও না, এরকম কোনো কিছু কি বলে কিনা? দেখেন আম্মা হচ্ছে সবসময় হচ্ছে কি মানে আমরা প্রতিবাদী হতে শিখিয়েছে আম্মা। তো সেই জায়গা থেকে আমরা একটা বিষয় চিন্তা করি যে দেখুন অনেক তো লড়াই সংগ্রাম হলো, কিন্তু যাদের জন্য করছে তারা তো এখন হচ্ছে কি ওই মূল্যটা দিচ্ছে না, কিন্তু তারা উল্টা তোমাকে হচ্ছে কি আবার বারবার করে তোমাকে হচ্ছে ট্যাগিং করতেছে। তোমাকে তো করতেছে ফাইন, কিন্তু আমার কাছে পর্যন্ত আসতেছে, আমাকে নানান বাবু হচ্ছে নানান কথা তারা জর্জরিত করতেছে। তো এই জায়গা থেকে আম্মা একটু শঙ্কিত আর কি। তো দেখতেছে কি বারবার মেরে ফেলতেছে কিংবা তার কথার বিরুদ্ধে গেলে হিট করতেছে, অনলাইনে বুলিং করতেছে। তো এই জায়গাগুলো আম্মা একটু সন্দেহ। তো বলতেছে যা হয়েছে যে অনেক তো করছে দেশের জন্য, এবার না হয় একটু ফ্যামিলির দিকে দেখা। তবে আমার মনে হচ্ছে আম্মা হয়তো বা এটাকে মানে ইনস্ট্যান্টের প্রতিক্রিয়া, কিন্তু আম্মা হতে বা চান যে কারো না কারো ছেলে হয়তো বা এই দেশে হাল ধরবেন, যেটা আম্মা আমাকে বিগত সমাজে যে সাপোর্টটা দিয়ে এসেছেন এখন সেম সাপোর্টটা তবে হচ্ছে কি ইনস্ট্যান্ট যে প্রতিক্রিয়া সেটার পরিপ্রেক্ষিতে দুইটা কথাবার্তা বলেন যে অনেক তো করেছো আর কত। সবশেষ প্রশ্ন, আমরা দেখেছি যে মাহিন আপনাদের জিএসের সাথে একাত্মতা পোষণ করেছে এবং সে নিজেকে উইথড্র করে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আপনার সাথে আসার জন্য কেউ এখন পর্যন্ত কোনো প্রস্তাব দিয়েছে কিনা, বা আপনাকে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে যে আপনি ছেড়ে দিয়ে অন্য কাউকে আবার সমর্থন দিবেন কিনা, এরকম কথাও আসছে। দেখেন যেখানে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে 19 সাল থেকে ক্যাম্পাসে আসার পর আমরা দেখেছি যে কি শিক্ষার্থীদের দাবি দেওয়ার জায়গাটা, স্বার্থের জায়গাটা, শুধু জায়গাটা কীভাবে উপকৃত হয়ে আসতেছে, শিক্ষার্থীকে নির্যাতিত হয়ে আসতেছে। সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমি চেষ্টা করছি শিক্ষার্থীদের দাবি দেওয়ার জায়গাটা সমুন্নত রাখা। আমরা ইনফর্মালি কাজ করেছি, ফর্মালি কাজ করার সুযোগ হয় নাই, কিন্তু 5 আগস্ট আগে কাজ করতে গিয়ে নানান প্রতিবন্ধক শিকার হয়েছে, জেলে গিয়েছি। তো সেতুটা 5 আগস্ট পর আমরা রয়ে গিয়েছি, মনে হয়েছে যে কি এখানে একটা অনুকূল পরিবেশ তৈরি হবে সেই আশায়। তো আমরা অনুকূল পরিবেশ আমরা পেয়েছি, কিন্তু আমরা যতটুকু সম্ভব যথাসাধ্য চেষ্টা করেছি। তো আমাদের মনে হচ্ছে অনেকগুলো কাজ করতে গিয়ে আমি যেহেতু ফর্মাল বডি না, যেহেতু আমার একটা আকুতি আছে, একাগ্রতা আছে কাজ করার জন্য, শিক্ষার জন্য কাজ করার জন্য, যেটা আমরা দেখিয়েছি বিগত দিনে প্রুভেন ফ্যাক্টর। তো আমরা দেখেছি অনেক সময় ফর্মালি না থাকার কারণে অনেকগুলো কাজ হয়ে ওঠে না, কাজ করা যায় না। আমাদের যে উদ্দেশ্য, যে জায়গাটা আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো যে কোনো প্রতিবন্ধকতা পায়ে মারে হলেও, এই জায়গায় এখন যেহেতু আপনি সুযোগ এসেছেন ফর্মালি কাজ করার জন্য, আমি অবশ্যই চাইবো, আমি সবসময় এটা ধরে রাখতে চাইবো, কিন্তু কখনোই এটা থেকে পিছু হওয়াটা কোনো মানে নেই, কোনো আমার মনে হয় কোনো সুযোগ নেই। কিন্তু পলিটিক্যাল লিগ্যাসি ছাড়া এই ক্যাম্পাসে কাজ করার সুযোগ আছে। দেখেন পলিটিক্যাল আপনারা ওই ট্যাবুটাকে ভেঙে দিতে পারবেন? দেখেন আমরা তো হচ্ছে একদিন যদি আমরা 19 সাল থেকে যদি আপনি আমাদের ইতিহাস দেখেন, আমাদের হচ্ছে একটু কর্মকাণ্ড দেখেন, আমরা কিন্তু হচ্ছে কি কোনো পলিটিক্যাল কোনো আমাদের মাথার উপর কোনো আস্থার হাত ছিল না, কিন্তু অনেকে সে হাত ছেড়ে এই পার্টি ছেড়ে সে ছাত্র সংগঠন ছেড়ে হয়তো বাকি মাদার পার্টিতে যাবে। আপনি দেখেন আমরা যখন ছাত্র অধিকার পরিষদ করতাম, এরপর ছাত্র শক্তি করতাম, অন্তত মাদার পার্টি ছিল না, কিন্তু ছাত্র অধিকার পরিষদ নিয়ে একটা যখন আলাপ গুঞ্জন হতো আমরা ছেড়ে চলে এসেছি। ছাত্র শক্তি শুধুমাত্র হচ্ছে কি আমরা শিক্ষার্থীর দাবি দেওয়ার জায়গাটা আদায় করার জন্য আমরা মাঠে লড়ে গেছিলাম, কিন্তু আমাদের যে আমরা এইটা করার পরে আমরা সামনে উপরে যাব, মাদার পার্টি আমাদের সেফ দেবেন এমন কোনো আস্থার জায়গা আমাদের ছিল না, কিন্তু সব কিছুর দিকে আমরা সেটা জারি রেখেছি। এখনও মনে হয় যে আমরা এখনও সেটা জারি রাখবো। 5 আগস্ট পরে আমার নানান সম্ভাবনা ছিল, যেহেতু 9 দফার ঘোষণা থেকে শুরু করে আন্দোলনের সম্মুখীন যোদ্ধা হিসেবে ভালোটা ফেস ছিল, চালিয়ে যেতে পারতাম জাতীয় রাজনীতিতে, কিন্তু আমাদের যে আমার যে একাগ্রতার যে জায়গাটা, যে আকুতির জায়গাটা, আমরা মনে হয়েছে বিগত সময় কাজ করতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। আমাদের বিজি স্যার একটা ছোটার কাজ জন্য গেলে তিনি বসিয়ে রাখতেন 1.5 থেকে 2 ঘন্টা। আমরা কোনো একটা কাজ করেছি, আমার জীবনের প্রথম কাজ ছিল টিএসসিতে মেয়েদের জন্য নামাজ জায়গায় বানানো, সেই 2022 সালের রমজান মাসে, কিন্তু আমি সেটা বানাতে পারি না। প্রথম দিনে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আপনার ভাতা দেওয়া হয়েছে, প্রতিবন্ধক তৈরি করা হয়েছে, আমরা অনেক কষ্ট বানিয়েছিলাম, কিন্তু ওই দিন রাতে ছাত্রলীগ আমরা ভেঙে দিয়েছিল। কিন্তু এই যে না পাওয়ার যে আক্ষেপটা কিংবা হচ্ছে আমরা অনেক আগ্রহ ছিল, আকুতি ছিল, সেটা আমরা বাস্তব পরিপ্রেক্ষিতে পোর্ট্রে করতে পারি নাই, আমরা অ্যাপ্লাই করতে পারি নাই। আমাদের মনে হচ্ছে যে কিনা আমরা এখনও সে দ্বারা অব্যাহত রাখবো, যে নানান যে দলীয় রাজনীতির কোন দলের বাইরে থেকে আওতা মুক্ত থেকে আমরা সে কাজটা যেমন বিরোধী করেছি এখন সেটা করতে পারবো। সবশেষ প্রশ্ন, এই যে 9 দফার কথা আপনি বললেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছে যে এটি কোনো একটা গোষ্ঠী, বলা হচ্ছে যে শিবির এটা লিখে দিয়েছে, আপনি শুধু ঘোষণা, মানে ওই স্বাধীনতার ঘোষণার মতো একটা বিতর্ক তৈরির চেষ্টা চলছে। সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে আসলে এই 9 দফা কি অন্য কেউ লিখে দিয়েছিল, আপনি শুধু ঘোষণা করেছেন নাকি আপনার কন্ট্রিবিউশন ছিল? দেখেন প্রথম কথা হচ্ছে আমি সবসময় সত্য কথা বলতে ভালোবাসি, সত্য কথা বলতে আমি বিশ্বাস করি। আপনি দেখেন এই যে 9 দফা কে লিখে দিয়েছিল, কে ঘোষণা করেছিল, এই আলাপটা কখনো আসলে যখন হিস্যার যে বনিবানা হয় নাই, যে আমি আন্দোলনে এতটুকু সংগ্রাম করেছি কিন্তু সেই তুলনায় আমি কোনো আমার হিস্যার বাগটা পাই না, প্রশাসনে আমার লোক নাই, যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হচ্ছে তার সেখানে আমার লোক নাই। এই যে হিস্যার বনিবানা না হওয়া থেকে কিন্তু এই আলাপগুলো আসে যে আমি 9 দফা লিখেছিলাম, আমাকে কেন হিস্যা দেবে না। এখন দেখেন প্রথম কথা হচ্ছে 9 দফার যে বিষয়টা আমি বারবার উল্লেখ করেছিলাম, কিন্তু 9 দফা আমার সাথে শিবিরের তৎকালীন জাবির সেক্রেটারি ফরহাদ সাহেবের সাথে আলাপ আলোচনা হয়, সেটা কিন্তু দীর্ঘক্ষণ আলাপ আলোচনার ফসল। কিন্তু আপনি জানেন যে হচ্ছে 9 দফা আপনার যে 19 জুলাই রাতে বেলা দেওয়া হয়েছিল, এর আগে আমরা হচ্ছে কি মঙ্গলবার রাতে আমরা একটা মিটিং করেছিলাম, কিন্তু আমি বারবার এগুলো আলাপ করেছি।
আপনি দেখেন যে 9 দফা দেওয়া হচ্ছিল বেশিরভাগ দফা কিন্তু কমন, কিন্তু ইন্টারনেট চালু হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই দাবিগুলো আলোচনা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় বিসি প্রক্টর পদত্যাগ, যারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে হচ্ছে বিচার আওতায় আনা, যারা আপনার পুলিশ কমিশনার থেকে শুরু করে প্রত্যেকে বিচার আওতায় আনা, প্রক্টরকে পদত্যাগ করানো, তারপর হচ্ছে কি শিক্ষাঙ্গনে কেমন হবে সেটা বিষয়ে রূপরেখা প্রত্যেকে কিন্তু ফোর্স দিয়েছিল। কিন্তু এগুলো মোটামুটি হচ্ছে একটা মামুলি বিষয়, সবার আলাপ আলোচনার বিষয়। আপনি দেখেন মূল এককভাবে কারো কোনো মূল যে আমি যদি বলি ফরাজ সাহেব আমাকে ওই দিন 3:30 দিয়ে ফোন দেন, কিন্তু বন্ধু বলেন যে কাদের যে এই পরিস্থিতিতে অনেক কিছু ডাইমেনশন তৈরি হচ্ছে, আমরা কিছু দাবি দেওয়া দিব। আমি বললাম ফাইন, ঠিক আছে ভাই, আমরা কিছু দাবি ভেবে রেখেছি, কিন্তু আমরা নানান জটিলতার কারণে যে আমাদের সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না, যার কারণে দিতে পারি না, তাহলে ফাইন দেওয়া যাক। তখন উনি বললেন যে প্রথম দফাটা শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আমি বললাম যে ভাই এই পরিস্থিতিতে ছাত্রদের পক্ষ থেকে এটা দেওয়া সমীচীন না, পদত্যাগ অবশ্যই করবে। তারপর কথাটা ঘুরে বলি, এই শুধু এই প্রথম দফা নিয়ে আধা ঘন্টা বার্গেন হয়। আমি যে জেলাগুলো এখন দিচ্ছি, আপনি যদি বলেন যে ফরাজ সাহেবকে বলেন যে বিষয়টা ডিবাং করতে বলেন, এমনটা হয়েছিল কিনা যে আধা ঘন্টা শুধু এটা নিয়ে আলাপ হয়, পরবর্তীতে আলাপ কি প্রথম দফাটা ঠিক হয় যে শেখ হাসিনাকে ছাত্রতা দায় নিয়ে ক্ষমা চাইতে হবে, তো সেই যেটা বুঝেন ঘুরে ফিরে জেলাও সেই এক কথায় কিন্তু এক্স্যাক্টলি সবার আলাপ আলোচনার ভিত্তিতে এই দাবিটা হয়েছিল। কিন্তু তো সবচেয়ে বিষয়টা দেখেন, তো যদি তারাই দিয়ে থাকেন তারা কেন প্রকাশ দেন না কেন, এটা কিন্তু কোশ্চেনের বিষয়। কিন্তু আপনি যে দিয়েছেন তখন হচ্ছে যখন আমি যে 9 দফাটা দিই, আপনি জানেন সরকার কিন্তু একটা পর্যায়ে সকল কিছু ডিজাইন করে ফেলেছে, কিন্তু 8 দফা দিয়ে নানান মেকানিজম তারা কিন্তু এক পর্যায়ে সেটা করে ফেলেছে। কিন্তু যখন 9 দফা আসে সরকারের সকল প্ল্যান একদম বেঁচতে যায়। কিন্তু কে দিয়েছিল? আব্দুল কাদের। কার বাড়িতে পুলিশ গিয়েছিল? আব্দুল কাদের বাড়িতে। কার বাড়ি ভাঙচুর করা হয়েছিল? আব্দুল কাদের বাড়ি। কিন্তু কার আব্বা আম্মাকে হুমকি দিয়েছিল, কার ছোট বাড়িতে হুমকি দিয়েছিল? আব্দুল কাদেরকে। কার বাড়িতে বারবার করে পুলিশ পাঠানো হয়েছিল? দেখেন আসিফ মাহমুদ 2 বার আপনার ডিবি হেফাজতে বের হয়েছে, হেফাজতে বের হওয়ার পরে কিন্তু যে 1 তারিখে আর এর আগে একদিন বের হওয়ার পরে কিন্তু আসিফ মাহমুদ একটা কথা বলেছেন যে কাদের আমাকে 2 দিনে ফোন দিয়েছেন যে কাদের তুমি সাবধানে থাকো, তোমার জন্য বারবার করে পুলিশ পাঠানো হচ্ছে, বারবার করে ফোর্স পাঠানো হচ্ছে, আমাদেরকে এখানে স্বাভাবিকভাবে রাখতেছে, আমাদেরকে মেরে ফেলবে না, কিন্তু তোমাকে পেলে হচ্ছে মেরে ফেলবে, এমন আমাদের সামনে বারবার হুমকি দামকি দিচ্ছে যে তোমাকে পাইলে ক্রস ফায়ার দিয়ে দিবে। বলা হচ্ছে তুমি কি গোপন আস্থান থেকে যাচ্ছ, স্রেফ বলা হচ্ছে তুমি তো জঙ্গিকে পাইলে মেরে ফেলবে। এই যে থ্রেট নিয়ে সব মানে কি, আমি বাসা থাকতে পারি না, মসজিদ থেকেছি, মসজিদ থাকতে পারি না, কিন্তু অনেক কথা বলেন যে আমি হচ্ছে কারো বাসায় থেকেছি। ভাই একদিন ছিলাম একজনের বাসায়, ওই দিন তিনি প্রথম যেদিন 9 দফা দিন, যারা বলতেছেন যে তাদের বাসা রাখা হয়েছে, প্রথম যেদিন 9 দফা দিন ওই দিনই কিন্তু ওই দিন রাতে রাখা হয়েছে। কিন্তু এরপরে কি হয়েছে দেখেন, এরপরে আমাদের ওই বাসা থেকে বের করে দেয়, বলছে যে তার ফ্যামিলি আছে বা বাচ্চা আছে, তিনি থ্রেট ফিল করেন, মানে কেউ ঝুঁকি নিচ্ছে না। এক্স্যাক্টলি। আর আমার যে আত্মীয় তারা রাখতে চান না, কিন্তু পরবর্তীতে আমি সর্বশেষ আমি ওই যে আব্দুর রহমান মোল্লা কলেজ ওইখানে গিয়েছিলাম, ওইখানে হচ্ছে কি একটা মসজিদের ইমামের রুমে ছিলাম, ইমাম আমাকে 1 রাতে বেশি সময় রাখে নাই ভাই, 1 রাতে বেশি সময় রাখে। ওই দিন সকালবেলা এসে বলতেছেন যে কাদের তোমার তার রাখা যাচ্ছে না, কারণ আমার হচ্ছে মসজিদ কমিটির যে সভাপতি তিনি হচ্ছে আওয়ামী লীগের, উনি কোনো না কোনোভাবে জেনে গেছেন, তো উনি বের করে দিয়েছেন। আমি কি করতাম, আমি হচ্ছে কি সারা রাত 12টা পর্যন্ত বাইরে থাকতাম, তারপর 12টা পর ঢুকতাম। আমার বাসাটা ঠিক যাত্রাবাড়ি থানার ঠিক পাশেই, কিন্তু স্বপ্নেগুলো অনেকে চিনবেন, ওই বাসাটা থাকতাম। তো যে এত সব কিছু মারিয়ে সব কিছু বাধা বিপত্তি এড়িয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম। শুধুমাত্র 5 আগস্ট পরে এসে যখন হিসার বনিবনা হয় নাই, তখনই কাদা ছড়াছড়ি হচ্ছে, তখনই ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, সেটা কখনোই আমরা কামনা করি নাই। কিন্তু নির্বাচন হচ্ছে তো শেষ পর্যন্ত নয়, দেখেন নির্বাচন অবশ্যই হতে হবে, কারণ কি জানেন এটা দীর্ঘ আন্দোলনের ফসল, গণ-অভ্যুত্থানের ফসল। যদি নির্বাচন না হয়, যারা বানচাল করতে চায়, হাইকোর্ট কিংবা অন্য কোনো শক্তি, তারা কিন্তু গণ-অভ্যুত্থানের সাথে তারা গাদ্দারি করবে। আমরা অবশ্যই চাই নির্বাচন যে জিতুক যে হারুক, নির্বাচন হতে হবে শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার্থীদের কল্যাণে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটার শুভকামনা থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ।